হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। তানিশ ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ফেলে। 3টা ছেলের মধ্যে 2টা ছেলে হতবাক হয়ে গেছে। দুজনের হুঁশ আসতেই রুখে গেল তানিশের দিকে। তানিশ নিচে পড়া ছেলেটাকে মারা বাদ দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলে দুটোর পশ্চাতে বাড়ি মারে। দুজনে ব্যথায় কুঁকিয়ে ওঠে। ততক্ষণে চারপাশে মানুষের জড়ো হয়ে যায়। পুরো ক্যাম্পাস হই হুল্লোড় শুরু হয়ে গেল। এমনকি প্রিন্সিপাল স্যার সহ সকলের কানে কথাটা পৌঁছে গেল। পার্থর কানেও কথাটা যেতেই পার্থ ক্যাম্পাসে ছুটে আসে। যারা ছেলেটার হাত থেকে ওড়নাটা নিয়ে উর্মির গায়ে জড়িয়ে দেয়। তানিশ যেন নিজের হুঁশে নেই। সবাই তানিশকে অবাক হয়ে দেখছে। তানিশ সেই আগের তানিশ নেই, এ যেন এক ভিন্ন তানিশ। তানিশ মারতে মারতে বলল, মেয়েদের গায়ে হাত দিবি? ওদের ওড়না নিবি? যে হাত দিয়ে এগুলো জঘন্য কাজ করিস সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিব। তোদের সাহস কত বড়, আমার গা ছুঁয়ে দিস? জানোয়ার তোরা, পুরুষ নামের কলঙ্ক। আজ তো তোদের মেরেই ফেলবো বলে তানিশ লাস্ট যে বাড়িটা ছেলেটার মাথায় মারবে, ঠিক তখনই পার্থ এসে তানিশের হাত থেকে রড টান মেরে ফেলে দেয়। পার্থ চিৎকার করে বলে, তানিশ, তোমার মাথা ঠিক আছে? তুমি এদেরকে এভাবে মারছো কেন? এরা কি করেছে? মারা যাবে তো। তানিশ নিস্তব্ধ, চোখে মুখে আগুন। ঘটনাস্থলে অনেক স্যার ম্যাম উপস্থিত হয়। তানিশ এখনো রাগে ফুঁসছে। ছেলেগুলো ব্যথায় কাতরাচ্ছে, তাতে তানিশের কোনো হেলদোল নেই। পার্থ স্যার যদি রডটা না নিয়ে নিত তাহলে হয়তো এদের মেরেই ফেলতো তানিশ। যারা উর্মিকে ছেড়ে তানিশকে ধরলো, তানিশকে শান্ত হতে বলল। তানিশ চিৎকার করে বলল, তুই আমাকে কি করে শান্ত হতে বলছিস? যারা, ওদেরকে তো আমি আজ মেরেই ফেলবো। বলে মারতে গেলে পার্থ আবার আটকে দেয়। পার্থ বুঝে উঠতে পারছে না আসল ঘটনাটা কি। কি এমন হয়েছে যার জন্য তানিশ এমন করছে? কেন এত রেগে গেছে? আশেপাশে স্টুডেন্টসরাও তেমন কিছু জানে না। তৎক্ষণাৎ প্রিন্সিপাল স্যার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানতে চান কি হয়েছে। প্রিন্সিপাল স্যার তানিশকে দেখে হতবাক হয়ে গেলেন। তিনি তানিশকে দেখে বুঝতে পারলেন তানিশ নিজের মধ্যে নেই। তাই তিনি জারা আর উর্মিকে রুমে নিয়ে যেতে বলল। কিন্তু দুজনের কেউই তানিশকে নড়াতে পারল না। প্রিন্সিপাল স্যার ছেলে 3টাকে দ্রুত হসপিটালে নিতে বললেন। কিছু ছেলে মেয়ে ছেলেগুলোকে হসপিটালে নিয়ে গেল। পার্থ গভীর দৃষ্টিতে তানিশকে দেখছে। তানিশের এই রূপ দেখে পার্থ নিজেই ভয় পাচ্ছে। দিশা, টিনা সবাই পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে তাদের যায় যায় অবস্থা। তানিশ যদি ঘুণাক্ষরেও টের পায় এসবের পেছনে ওদের হাত আছে, তাহলে তাদের রক্ষে নেই। তানিশকে তারা সাধারণ একটা মেয়ে ভেবেছিল, কিন্তু তানিশ তো কোনো সাধারণ মেয়ে নয়। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। ঠিক তখনই কলেজ গেট দিয়ে শাঁ করে 4টা কার প্রবেশ করে। সকলের দৃষ্টি তখন গেটের দিকে। সবাই অবাক হয়ে যায়। এ সময় আবার কলেজে কে আসলো? স্যাররা তো আগে থেকেই তাদের কিছু জানায়নি। যদি কোনো স্পেশাল কেউ আসতো তাহলে স্যাররা অবশ্যই তাদের জানাতো। তাহলে এই গাড়িতে কারা আসলো? গাড়ি এসে কলেজ ক্যাম্পাসে দাঁড়ায়। প্রথম গাড়ি থেকে 2টা ছেলে হুড়মুড় করে নামে। পরের 3টা গাড়ি থেকে অনেকগুলো কালো পোশাক পরা ছেলেরা নামে। ক্যাম্পাসের সবাই হা হয়ে গেছে ছেলে দুটোকে দেখে। মেয়েরা যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এই হ্যান্ডসাম ছেলে দুটো এখানে কেন? তারা তো সহজে এখানে আসার মানুষ নয়। তাহলে ছেলে দুটোকে তানিশের দিকে দৌড়তে দেখে সবাই যেন এবার একটু বেশি অবাক হচ্ছে। পার্থ নিজেও যেন কিছু বুঝে উঠতে পারছে না এরা দুজন এখানে কেন। দুজন ছেলের মধ্যে থেকে একটি ছেলে তানিশকে এসে জড়িয়ে ধরে। সবাই যেন অবাকের পর অবাক হচ্ছে। ছেলেটা তানিশকে জড়িয়ে ধরে বলে, বনু, তুই ঠিক আছিস? তোর অবস্থা কার জন্য হয়েছে বল আমায়। কে তোকে হ্যারাস করেছে? কার এত বড় সাহস হয় তোকে স্পর্শ করার? আরেকটা ছেলে হুংকার দিয়ে বলল, কার এত বড় স্পর্ধা যে আমার বোনের দিকে চোখ তুলে তাকায়? যে চোখ তুলে আমার বোনের দিকে তাকিয়েছে সেই চোখ আজ আমি তুলে ফেলবো। ছেলেটা প্রিন্সিপাল স্যারের কাছে এসে বলল, আপনি থাকতে এসব হলো কি করে স্যার? এসব তো হওয়ার কথা ছিল না। তাহলে আমার বোনকে কেন ছেলেগুলো হ্যারাস করলো? ছেলেগুলো কি এই ভার্সিটির স্টুডেন্ট নাকি বাহিরের ছেলে পেলে? প্রিন্সিপাল স্যার শুকনো ঢোক গিলে বললেন, আসলে মিস্টার লাজিজ, ছেলেগুলো আমার কলেজের না, বাইরের গুন্ডা পান্ডা। ওরা কেন তানিশকে হ্যারাস করেছে আমি সত্যিই জানি না।
লাজিজ গম্ভীর কণ্ঠে শোধালো, ছেলেগুলো এখন কোথায়? হসপিটালে নেওয়া হয়েছে। লাজিজ গার্ড বলে চিৎকার করে উঠল। গার্ডগুলো দৌড়ে এসে বলল, জি স্যার, বলেন কি করতে হবে? আমাকে জিজ্ঞেস করছো কি করতে হবে? জানো না এখন কি করতে হবে? যাও, যে অবস্থায় আছে ওই অবস্থায় ছেলেগুলোকে হসপিটাল থেকে তুলে নিয়ে আসবে। গার্ডসগুলো মাথা নেড়ে ছুটল হসপিটালে। প্রিন্সিপাল স্যার লাজিজের কাছে এসে বলল, মিস্টার লাজিজ, ছেলেগুলোর অবস্থা খুবই খারাপ। তানিশ খুব মেরেছে, এখন বাঁচবে কিনা সেটাই সন্দেহ। লাজিজ বাঁকা হাসল। তানিশ চৌধুরীর মাইরে যদি এই অবস্থা হয় তাহলে তার ভাইদের মায়ের সহ্য করবে কিভাবে? তানিশ ভাইয়ের বুকে মাথা দিয়ে আছে। আগে থেকে কিছুটা নর্মাল হয়েছে তানিশ। তানিশ নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো। বোনকে সোজা হয়ে দাঁড়াতে দেখে লাবিব বলল, আর ওকে বনু, আগের থেকে বেটার লাগছে? তানিশ মাথা দুলিয়ে বলল, আই এম ফাইন ভাইয়া, কিন্তু তোমরা এখানে কেন এসেছো? তোমাদের শর্তের কথা ভুলে গেলে নাকি? আমি কিন্তু ভুলি নাই ভাইয়া। লাবিব তখন মুচকি হেসে বলল, সবার আগে তুই বনু, এসব শর্ত আর পালন করা লাগবে না। আমরা বুঝে গেছি তুই সব পারবি। এখন থেকে তোর আর কোনো শর্ত পালন করা লাগবে না। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু নয়। এসব তোমরা জানলে কিভাবে ভাইয়া? সেসব তোর না জানলেও চলবে। লাবিব এগিয়ে আসলো, সবাইকে উদ্দেশ্য করে বলল, ফার্দার আমার বোনের পেছনে যদি কাউকে লাগতে দেখি তার অবস্থা এই 3টা ছেলের থেকেও ভয়ঙ্কর হবে। তাই এভরিওয়ান বি কেয়ারফুল। লাবিব এবার প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার, আপনার কলেজ থেকে এমনটা আশা করি নাই। যাই হোক, আজ আমার বোনের সাথে যা হলো, এরপর থেকে যেন কোনো মেয়ের সাথে এমনটা না ঘটে, সেদিকে খেয়াল রাখবেন প্লিজ। সবাইকে শাস্তি পেতে হবে। লাবিব তানিশকে গাড়িতে উঠতে বলল। তানিশ গাড়িতে না উঠে যারা উর্মির কাছে গেল। দুজনকে গাড়িতে উঠতে বলল। যারা না করলো। তারা দুজনের কেউই যেতে চায় না। তানিশকে যেতে বলে লাবিব এগিয়ে এসে বলে, তোমরাও ঠিক নেই, তাই আজ ক্লাস করার দরকার নেই। বাসায় গিয়ে রেস্ট নাও, আমি তোমাদের পৌঁছে দিব। যারা মৃদু স্বরে বলে, না না ভাইয়া, তার কোনো দরকার নেই, আমরা নিজেরাই বাসায় চলে যেতে পারবো। আমি জানি তোমরা পারবে, কিন্তু আজ কোনো রিস্ক নিতে চাইছি না আমি। তাই চুপচাপ তুমি আমার গাড়িতে গিয়ে বসো। আর তুমি, উর্মিকে বলল, তুমি লাজিজের সাথে যাও, লাজিজ তোমাকে পৌঁছে দিবে। লাবিবের কথায় উর্মি লাজিজের দিকে তাকালো। লাজিজ তার দিকেই তাকিয়েছিল। উর্মির সংকোচ বোধ হয়। উর্মিকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে তানিশ বলল, উর্মি, এখনো দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে গিয়ে বস, ভাইয়া তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। ডোন্ট ওয়ারি, তোর কোনো প্রবলেম হবে না। উর্মি চুপচাপ গিয়ে গাড়ির পেছনে গিয়ে বসলো। উর্মিকে পেছনের সিটে বসতে দেখে লাজিজ বলল, আমাকে তোমার ড্রাইভার মনে হয়, পেছনের সিটে বসেছো কেন? লাজিজের কথায় হকচকিয়ে ওঠে উর্মি। আমতা আমতা করে বলল, আসলে। লাজিজ গম্ভীর কণ্ঠে শুধালো, সামনে এসে বসো। উর্মি চুপচাপ গাড়ি থেকে নেমে সামনের সিটে গিয়ে বসলো। তারপর লাজিজ গাড়ি স্টার্ট দেয়। তানিশ আর যারা পেছনের সিটে গিয়ে বসে। গার্ডরা অন্য 2টা গাড়ি নিয়ে গেছে। 2টা গাড়ি দুজনের জন্য রেখে গেছে। গাড়ি চলছে আপন গতিতে। লাবিব নিরিবিলি সামনের সিটে বসে গাড়ি ড্রাইভ করছে। যারাকে তার বাড়ি পৌঁছে দিল। তারপর ছুটল চৌধুরী ভিলায়। চৌধুরী বাড়ির সোফায় রেগে বসে আছেন রাশেদ চৌধুরী, তানিশের বাবা। তিনি খুব রেগে আছেন। তার আদরের মেয়ের এই অবস্থা তিনি মেনে নিতে পারেনি। তানিশের সাথে খারাপ ব্যবহার করার দুঃসাহস আগে কেউ কখনো দেখায়নি বা দেখাতে পারে এমনটা তিনি কখনোই ভাবেনি। লাবিব তানিশকে নিয়ে বাসায় ফেরে। লাবিব ফেরার কিছুক্ষণ পরই লাজিজ আসে। 2 ভাই বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাশেদ চৌধুরী 2 ছেলের দিকে তাকিয়ে বলল, তোমরা কি করছিলে? কিছু ছেলে তোমাদের বোনের গায়ে হাত দিল আর তোমরা চুপচাপ সব মেনে নিলে? তাদের সাহস হয় কি করে আমার মেয়ের গা ছোঁয়ার? যেই হাত দিয়ে তারা আমার মেয়ের গা ছুঁয়েছে সেই হাত এখনো ভালো আছে কি করে লাবিব? সেই হাত এখনো ভেঙে গুঁড়িয়ে দাওনি কেন? তোমরা যদি না পারো তাহলে আমায় বলে দাও, আমি ছেলেগুলোর ব্যবস্থা করব। লাবিব রাগী গলায় বলল, তোমার কিছু করতে হবে না আব্বু, যা করার আমরা 2 ভাই করে নিব। এমন অবস্থা করব যেন কোনো দিন সেই হাত দিয়ে কোনো মেয়েকে অসম্মান করতে না পারে, কোনো মেয়েকে টাচ করতে না পারে বলে বাড়ি থেকে বেরিয়ে হয়ে গেল। লাবিব পেছনে পেছনে লাজিজ ও বের হয়ে গেল।
রাশেদ চৌধুরী আদরের মেয়েকে নিজের পাশে বসান। তানিশ বাবার পাশে চুপটি করে বসলো। রাশেদ চৌধুরী আদুরে গলায় মেয়েকে বললেন, তুই ঠিক আছিস মা? তোর কিছু হয়নি তো? আমারই ভুল হয়েছে তোকে এভাবে একা রাখার। আমি তোর ভালোর জন্যই এমনটা করেছিলাম, কিন্তু দেখ ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম। তানিশ মুচকি হেসে বলল, আব্বু এভাবে বলছো কেন? আসলেই তো আমার বাহিরের পৃথিবী সম্পর্কে জানার দরকার ছিল। একা একা পথ চলতে হতো, নিজেকে ঠিকভাবে তৈরি করতে হতো। পৃথিবীটা সত্যি খুব সুন্দর আব্বু, কিন্তু কিছু কিছু মানুষরূপী শেয়াল কুকুরদের জন্য পৃথিবীটা খারাপের দিকে যাচ্ছে। মানুষ দিন দিন খারাপ কাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। কেউ ভাবছে না এভাবে জীবন চলে না। একদিন এই খারাপ কাজ করতে করতে জীবনের অর্ধেক সময় হারিয়ে যাবে। জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে। মেয়ের কথায় রাশেদ চৌধুরী অবাক হয়ে গেলেন। তিনি মেয়েকে বললেন, অনেক বড় হয়ে গেছো আম্মু। তানিশ শুধু হাসলো। তখনই তানিশের মা শাহিদা চৌধুরী মেয়ের জন্য গরম গরম সিঙ্গারা আনলেন। সবার আগে তিনি মেয়েকে বুকে জড়িয়ে নেন। এতগুলো দিন তিনি মেয়েকে ছাড়া থেকেছেন শুধুমাত্র তানিশের বাবার জন্য। তানিশ সবার থেকে দূরে ছিল। তানিশের বাবা রাশেদ চৌধুরী চেয়েছিলেন তার মেয়ে হয়ে ঘরে বসে থাকলে চলবে না, একা একা নিজেকে সামলানোর জন্য দূরে পাঠিয়ে দিলেন। যখন তারা থাকবে না তখন যেন তানিশ নিজেকে একা মনে না করে, যে কোনো বিপদে যেন নিজেকে মোকাবেলা করতে পারে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে। তানিশের সেফটির জন্য তানিশকে ক্যারাটে পর্যন্ত শিখিয়েছেন। এমন কোনো কাজ নেই যা তানিশকে শেখানো হয়নি। শাহিদা চৌধুরী দু চোখের পানি ফেললেন। তানিশও মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শাহিদা চৌধুরী নিজেকে সামলে নিয়ে বললেন, তোর জন্য গরম গরম সিঙ্গারা বানিয়েছি মা। তানিশ খুশি হয়ে গেল। মাকে জড়িয়ে একটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ আম্মু। তোমার হাতের স্পেশাল সিঙ্গারা কতদিন খাই নাই, খুব মিস করেছি সিঙ্গারা সহ তোমাদের সবাইকে। তানিশের কথায় রাশেদ চৌধুরী আর শাহিদা চৌধুরী হাসলেন। তানিশ সবগুলো সিঙ্গারা নিয়ে খেতে বসে গেল। তানিশ যখনই একটা সিঙ্গারা মুখে দিতে যাবে তখনই রাশেদ চৌধুরী বললেন, হাত মুখ না ধুয়েই খেতে বসে গেলে মামুনি? বাইরে থেকে এসে সবার আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিবে, তারপর খেতে বসবে, ভুলে গেলে নাকি? তানিশ বোকা বোকা হেসে বলল, আব্বু আজ তোমার এই নিয়মটা আমি মানতে পারছি না। এমনিতেই তোমাদের সবাইকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে। আম্মুর হাতের রান্না খেয়েছি বহুদিন আগে, এখন তো আমার পছন্দের সিঙ্গারা। কোনো কথা হবে না, এখন আগে খাবো তারপর ফ্রেশ হব পাক্কা। মেয়ের কথা হা হয়ে গেলেন রাশেদ চৌধুরী। তার মেয়েটা যে সব পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছে এটাই তার কাছে অনেক। তিনি আর কথা বাড়ালেন না, তানিশকে তৃপ্তি করে খাওয়া দেখলেন। তানিশ মিনিট 5 এর মধ্যে খাওয়া শেষ করলো। তারপর পানি খেয়ে বলল, খুব টেস্টি হয়েছে আম্মু। তোমার হাতের স্পেশাল সিঙ্গারা আমি আমার বন্ধুদেরকে খাওয়াবো। ঠিক আছে, সে না হয় খাওয়াস, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে মা। তানিশ সোফা থেকে উঠে দাঁড়ালো, তারপর যেতে গিয়ে থেমে যায়। ঘুরে দাঁড়িয়ে বাবাকে বলল, আব্বু কিছু বলবি মা? হ্যাঁ বল। রুমিকে আমাদের এই বাড়িতে আনার ব্যবস্থা করো। হঠাৎ ওই মেয়েটাকে এই বাড়িতে আনার কথা বলছিস যে মা, কিছু কি হয়েছে?